নমস্কার। আজ 2রা ডিসেম্বর সোমবার জয়পুর শ্মশানঘাটে অপ্রীতিকর ঘটনা। জয়পুর বাসিন্দা বাবুল চন্দ্রের মৃতদেহ দাহ করতে না দিয়ে শ্মশান থেকে ফিরিয়ে নিয়ে গেলেন ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল হাসপাতালে বাবুল চন্দ্রের প্রথম স্ত্রী মিনতি সরকার। মিনতি সরকারের মন্তব্য শুনুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমার নাম মিনতি সরকার। আমি 2012-এ বিয়ে করছিলাম। আমি মিজোরাম হাই স্কুলে চাকরি করতাম। ওখান থেকে তারা সবাই আমাকে এনেছিল। এনে 3 মাস পর আমাকে প্রচণ্ডভাবে মায়ের ধৈর করতো, এত অত্যাচার করতো, এত মায়ের ধৈর করতো, খাওয়া ঠিক মতো দিত না। 3-4 দিন না খেয়ে থাকতাম। এরকম অস্বাভাবিক অত্যাচারের বলে একদিন আমাকে মায়ের পিট করে ভাগায় দেয় বাড়ি থেকে। শিলচর টাউনে গিয়ে রিলায়েন্সে চাকরি করতাম, তখন সবাই সহযোগিতা নিয়ে তখন আমি একটা ঘর ভাড়া করলাম। করার পরে তিন বছর পর চাকরিটাও আমার চলে গেছে রিলায়েন্সের। তো চাকরিটা চলে গেছে কারণ আমি ঠিকমতো ইন্স্যুরেন্স দিতে পারছিলাম না। 1 বছর করার পর চাকরিটা চলে গেছে। তারপরে আমি একটা টিউশন করে কোনো রকম ঘর ভাড়াও দিতে পারতাম না। অনেক কষ্টে আমি আমার জীবন কাটাইছি। কিন্তু আমি যখন বাইরে যাই, গিয়া আসার মাঝে মাঝে আয়ার সেরে সবাই দরজা দরজা আমি বিচার দিয়েছিলাম যে আমাকে আমার সংসারটা করতে দাও, আমার স্বামীকে আমার কাছে পৌঁছে দাও। কিন্তু না, এটা না করে তারা কি করলো, আমি বাইরনের 1 মাস পরে স্যার তারা আরেকটা মহিলা বিবাহিত বিধবা মহিলারে নিয়ে এসে পরে সবাই তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারপরে আমি তারা ফোন করে জানলাম আমার যে ভাসুর কেতকীচন্দ্র, হ্যাঁ বিয়ে করেন, জানি না বিয়ে করছে না কি করছে, মেয়ে লোকটারে নিয়ে এসছে। পরে আমাকে ফোন করে বলে, কেউ পাড়া থেকে বলে যে ও তুমি বাবুল দাদু তো বিয়ে করছে। আমি কি বিয়ে করছে কোত্থেকে পেয়েছে? আমি এসেছিলাম আর আমার এত মায়ের দৌড় করছে কইরা সেরা ভাগে দিছে। তখন অর্চনা চন্দ আমার যা, তার কাছে আমি বিচার দিয়েছিলাম। সে কয় ঠিকই আছে, তুমি যখন নাইতে আরেকটা বিয়ে করছো, আমরা কিটা করতাম? মানে তোমরা কিছু করার নাই, তোমরা আমার মতো একটা মেয়ের জীবন নষ্ট করছো এরকম অস্বাভাবিক অত্যাচার করে। তারে দিয়ে সে আমারে চুরের লাঠি দিয়ে মারতো, আমার বুকের উপরে বসে পাড়াইতো, আমার গলার টিপিয়া ধরতো। অস্বাভাবিক অত্যাচার থেকে আমি বাইরে গেছিলাম স্যার। বাইরে হওয়ার পরের থেকে স্যার এরপরে দেখলাম এই মহিলাটারে নিয়ে এসে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন মহিলাটারে নিয়ে এসে সংসার করছে। এখন আমি কালকে এসে এর আগে মেডিকেলে নাকি অ্যাডমিট ছিল, আমাকে কেউ জানায়নি। এর আগে আমি 2-3 বার এসেছিলাম, আমাকে তারা বাড়িতেও ঢুকতে দেয়নি। হ্যাঁ, সবাই আমার যা ভাসুর কেউ বাড়িতে ঢুকতে দেয়নি। তারপরে স্যার আমি অনেক কষ্ট করে অনেকের কাছে বিচার দিলাম, রঘু দত্ত টত্ত সবাইয়ের কাছে বিচার দিলাম, কেউ বিচারও করেনি স্যার। তো আমি জানি না, এরপর আমি আমার কপাল নিয়ে চলে গেছি শিলচরে, যেখানে ঘরটা ভাড়া নিলাম 1000 টাকা দিয়ে, ওখানে চলে গেছি, ওখানেই থাকি। তারপর আমি ভাবছি যে আমার হাজব্যান্ড যদি চলে যায়, কিন্তু না, কিছুতেই তাকে সে গেল না। তারপরে স্যার আমি আমার ভাগ্য নিয়ে বসে আছি, যেদিন সে যাবে সেদিন আমি আসবো। বাট তারা কেউ আমাকে কোনো হেল্প করে নাই, আমার ফ্যামিলির কেউ হেল্প করে না। অথচ সবাই মিলে আমাকে মিজোরাম হাই স্কুল থেকে নিয়ে এসছে। আমার যা বীণা চন্দ, তারপরে বিপুল চন্দ আর অর্চনা চন্দ, তারা কেতকী চন্দ্র, সবাই মিলে আমাকে যুগ সাজ করে আমাকে এনেছে। আমি যখন বিয়ে করেছি 3 মাস পরের থেকে আমাকে ন্যাংটা করে মারতো স্যার, আমাকে ন্যাংটা করে অজ্ঞান করে ফেলতো। আমি 3 দিন 4 দিন আমি ভাত খেতে দিত না আমাকে। এরকম পরিস্থিতি থেকে আমি বেরিয়ে গেছি যখন। এরপরে কালকে রাত্র 2টার সময় মানুষটা মারা গেছে। রাত্র 2টার সময় মারা গেছে, তারা কেউ আমাকে জানায়নি। আজকে বেলা 10টার সময় তারা আমাকে বলছে যে তুমি আসো, এরকম ঘটনা। আমি কি আমি আকাশ থেকে পড়ছি। আমি যে ঘরে থাকি, ঘরের দরজাও তালা দিচ্ছি না। মালিককে বলেছি জয়পুরে শুনলাম আমার হাজব্যান্ডের এই অবস্থা, সত্যি কিনা আমি দেখে আসি, নাকি তারা টেকনিক করছে। তো আমি দেখতেছি, আমি আস্তে আস্তে তারা অনেক ফোন ফাঁকড়া করছে। আমি তো গরিব, আমি কোনো রকম 1500 টাকা ঘর ভাড়াও দিতে পারি না স্যার। আমি একদম ইনকাম বলতে আমার এখন কিচ্ছুই নাই স্যার। তো স্যার আমি কোনো রকমে এখান থেকে ছুটে এসেছি। আসার পর স্যার এখন এসে দেখি আমি বাড়িতে আমার অনুপস্থিতিতে, আমার উইদাউট অনুপস্থিতিতে তারা লাশ নিয়ে শ্মশানে চলে এসছে। তো আমি বাড়িতে গেছি যে কই মানুষ কই, যে যদি মারা যায় সে মানুষ কই, কিন্তু দেখলাম কেউ বলতে পারে না, বলে শ্মশানে যাও। তো শ্মশানে আসলাম, এসে দেখি এই অবস্থা স্যার। এখন আমি বলছি আমার সন্দেহ লাগছে যে মানুষটাকে জোর জবরদস্তি কেউ হয়তো মেরেছে কিনা। আমি এই জন্য আমি জয়পুর পুলিশের থানার দ্বারস্থ হয়েছিলাম।
থানাতে গেছি, থানাতে এখন কি বলছে, কি বলেছে, চুপ করে থাকো, থানার দ্বারকা বলছে চুপ করে থাকো, এরকম একটা ধমকি দিল। তারপরে কি রিপোর্ট লিখলো জানি না, আমি বলছি আমার মেডিকেল রিপোর্ট লাগে। এখন তারা মেডিকেল রিপোর্টের জন্য তারা কি করছে কি না, এখন সবাই মিলে চলে গেছে আমাকে একা ফেলে, আমি এখানে একা আছি। এখন তারা বলছে তুমি চিন্তা করো কেমনে মেডিকেলে নিবা, কই নিবা, কিভাবে কি করবা, এটা আমরা কিচ্ছু করতে পারি না। তো স্যার আমার অপরাধ কি, আমার জীবনটা শেষ করছে, তার সঙ্গে বিয়ে করাতে। আমার বাপের বাড়ি ত্রিপুরা, আমি ত্রিপুরার মেয়ে, আমি খুব নামি দামি মেয়ে ছিলাম, কিন্তু আমি একটা নামি দামি বাড়ির মেয়ে, কিন্তু আমার বাপের বাড়ি তো আমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এখনো স্যার। কিন্তু আমি এই রাস্তা আছি স্যার, আমি একটা ভিখারির মতো দিন যাপন করছি স্যার। আমাকে কেউ 1 টাকা দিয়েও সাহায্য করার মতন নাই। আমি এখন বিপদে পড়েছি, এখন লাশটা নিয়ে আমাকে বসিয়ে রাখতে, তারা নাকি কেউ পারবে না কিছু, এখন আমি জানি না স্যার। আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আমার অপরাধটা কি, আমার জীবনটাকে ধ্বংস করার পেছনে তার কি মানে টেকনিক আছে, তারা কেন আমার সঙ্গে এরকম করছে সবাই মিলে, আমার শ্বশুরবাড়ির সবাই মিলে। এখন যে মহিলাটাকে আনছে, মহিলাটা কিছুক্ষণ আগে গালিগালাজ করে গেছে আমাকে, হ্যাঁ তুই আমাকে, আমি নাকি এদেরকে এসে মেরে গেছি, ওরকে মেরেছি আর ওই মহিলাটাকে মেরে গেছি, অথচ আমাকে বাড়িতেই ঢুকতে দে না। আমি কি করে ঢুকবো, আমি ঢুকতেই পারি না, মারবো কি করে বলুন স্যার। এখন ইত্যাদি অবস্থায় আমি এখন এসে এখানে বসে আছি, মেডিকেল রিপোর্ট চাইছিলাম, তো এটাই আমার অপরাধ। এখন নেতারা বলছে, কেউ আমাকে ফোন করে বলছে ছেড়ে দিতাম, আর নাহলে তুমি চিন্তা করো তুমি কি করবা, তুমি কেন মেডিকেল রিপোর্ট চাইছো। আরে আমার হাজব্যান্ড মারা গেছে, আমি মেডিকেল রিপোর্ট চাইবো না? আমি মেডিকেল রিপোর্ট ছাড়া আমি কী, আমার কেস চলছে অলরেডি, ডিভোর্স হয়নি এখনও, আমার 7 বছরে কেস চলছে, ডিভোর্সও হয়নি, কিচ্ছু না স্যার। এখন আমার অপরাধ কি স্যার, আপনাদের কাছে সবার কাছে আমি আনসার চাই প্লিজ। ইটস মাই রিকোয়েস্ট, ইটস মাই হার্টেস্ট রিকোয়েস্ট স্যার।